আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। শিক্ষার যে বিভিন্ন স্তম্ভগুলির কথা উঠে এসেছে, সেখানে আমরা চারটি মূল স্তম্ভের কথা জানতে পারি: শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং কারিকুলাম। এই যে চারটি স্তম্ভের কথা বলা হয়েছে, তার মধ্যে শিক্ষক একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেননা সমস্ত শিক্ষণীয় বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বভার মূলত শিক্ষকদের উপরই থাকে। এবং শিক্ষকতা একটা গুরুত্বপূর্ণ পেশা। বহু মানুষ আছেন যারা শিক্ষকতায় অংশগ্রহণ করতে চান, কিন্তু শিক্ষকতা কোনো সহজ কাজ নয়, বা যদি আমরা খুব হালকাভাবে শিক্ষকতাটাকে নিই তাহলে কিন্তু সেটা আমাদের একটা ভুল হবে। কারণ শিক্ষকতা যতটা আমরা দেখি, এক্সটার্নালি যতটা ভাবি, সেটা কিন্তু ওই রকম নয়। এর অভ্যন্তরে অসংখ্য অ্যাক্টিভিটিস, অসংখ্য কর্মকাণ্ড রয়েছে। কারণ শিক্ষার কলাকে কুশল হতে হলে বিভিন্ন দক্ষতা আয়ত্ত করা দরকার। অর্থাৎ যদি শিক্ষক মহাশয় সঠিকভাবে তার শিক্ষাদান কার্যটি পরিচালনা করতে চান, সেক্ষেত্রে তাকে সঠিকভাবে বিষয়বস্তুগুলি উপস্থাপনা করা এবং তার পাশাপাশি আরও যে সকল কর্মসূচিগুলো দরকার সেগুলো সম্পাদন করা উচিত। শিক্ষকতার মাধ্যমে আসলে শিক্ষক শিক্ষার্থীদের যে জ্ঞানের বিকাশ, সেই জ্ঞানের বিকাশে সাহায্য করে থাকেন এবং সঠিক উপায়ে সঠিক গাইডেন্সে শিক্ষার্থীদেরকে বৌদ্ধিক বিকাশে সাহায্য করে থাকেন। এই যে শিক্ষাদানের কার্যটি আমরা আলোচনা করতে চাইছি, এই মহৎ দায়িত্ব বা কার্যটি পালন করতে হলে শিক্ষককে আত্মবিশ্বাসের সাথে শ্রেণীকক্ষে শিক্ষণের কলাকৌশল ও দক্ষতাগুলিকে অর্জন করতে হয়। এবং এই যে সঠিকভাবে শ্রেণীকক্ষের কলাকৌশল বা দক্ষতাগুলি সম্পাদন করা, সেক্ষেত্রে শিক্ষকদেরকে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয়। না হলে দেখা যাবে সঠিকভাবে শিক্ষাদানের যে প্রক্রিয়া, সেটি সম্পন্ন করা সম্ভবপর হয়ে উঠবে না। তো এই যে শিক্ষকদের প্রয়োজনীয় দক্ষতা বা শিক্ষকদের শিক্ষণ কার্যের উপযোগী কর্মকুশলতা, সেটা ছাত্রছাত্রীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে সাহায্য করার জন্যই শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ছাত্র শিক্ষকদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে সাহায্য করার জন্যই একটি শিক্ষণ কৌশল হিসাবে মাইক্রো টিচিং ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষকরা যাতে এই সমস্ত প্রয়োজনীয় শিক্ষা সহায়ক দক্ষতাগুলি অর্জন করতে সক্ষম হন, তার জন্যে টিচার ট্রেনিং ইনস্টিটিউশনগুলিতে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়, যে পদক্ষেপের মাধ্যমে শিক্ষকতা পেশার সাথে যুক্ত যে সমস্ত দক্ষতাগুলি রয়েছে সেগুলো শিক্ষকদের মধ্যে আয়ত্ত করানোর চেষ্টা করা হয়ে থাকে। এই যে পদ্ধতির কথা আমরা বলতে চাইছি, এই পদ্ধতিকে বলা হয় মাইক্রো টিচিং, বা বাংলায় যাকে বলা হয় অনুশিক্ষণ। যদিও অনুশিক্ষণ 1960-এর দশকেই মাইক্রো টিচিং একটা ফর্ম্যাল স্ট্র্যাটেজি হিসাবে আবির্ভূত হয়েছিল এবং এই উদ্ভাবনী পদ্ধতির উদ্ভাবক ছিলেন ডোয়াইট অ্যালেন। ডোয়াইট অ্যালেনের এই যে মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ সমগ্র শিক্ষক প্রতিষ্ঠানে এটি ব্যবহার করা হয়ে থাকে এবং শিক্ষকদের মধ্যে যে কাঙ্ক্ষিত শিক্ষা দানের দক্ষতা, সেগুলিকে আয়ত্ত করানো হয়ে থাকে এই মাইক্রো টিচিংয়ের মাধ্যমে। আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলিকে গুরুত্ব দেব, তার মধ্যে প্রথমেই রয়েছে অনুশিক্ষণের অর্থ বা মিনিং অফ মাইক্রো টিচিং। এরপরে আমরা দেখব যে এই অনুশিক্ষণের নীতিসমূহগুলি কী কী, অর্থাৎ দ্য প্রিন্সিপালস অফ মাইক্রো টিচিং। এরপরে আমরা আলোচনা করব অনুশিক্ষণের দক্ষতাসমূহ, স্কিলস ইন মাইক্রো টিচিংস, অর্থাৎ কী সেই সমস্ত স্কিল যেগুলো মাইক্রো টিচিংয়ের মাধ্যমে চর্চা করা হয়ে থাকে। এরপরে আমরা দেখে নেব অনুশিক্ষণের ধাপ বা পদ্ধতি, বা দ্য স্টেপস অর প্রসেস অফ মাইক্রো টিচিং। এরপরে আমরা দেখব অনুশিক্ষণের বিভিন্ন পর্যায় বা ফেজেস অফ মাইক্রো টিচিং, এবং তারপরে আমরা দেখব অনুশিক্ষণের সুবিধাসমূহ বা অ্যাডভান্টেজেস অফ মাইক্রো টিচিং। এবং তারপরে আমরা আলোচনা করব যে সুবিধার পাশাপাশি অনুশিক্ষণের অসুবিধাগুলি কী কী, অর্থাৎ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ মাইক্রো টিচিং। এবং শেষে আমরা অনুশিক্ষণের সাথে প্রথাগত শিক্ষণের যে পার্থক্য, সে নিয়ে আলোচনা করব, অর্থাৎ কম্প্যারিজন বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড মাইক্রো টিচিং। তো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের অর্থ, মূলত এটি এমন একটি প্রক্রিয়া যা সমগ্র শিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এই যে মাইক্রো টিচিংয়ের কথা আমরা বলছি, এই মাইক্রো টিচিংকে একটা স্কেল ডাউন শিক্ষণ কৌশল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এখন স্কেল ডাউন কেন বলা হলো? স্কেল ডাউন মানে হলো যেখানে একটা ন্যারো আসপেক্টসে সমগ্র টিচিং ব্যবস্থাটাকে
সমগ্র শিক্ষণ ব্যবস্থাটাকে পরিচালনা করা হয়ে থাকে। অর্থাৎ এখানে একটি আদর্শ শ্রেণীকক্ষের পাঠদানের যে জটিলতাগুলি সেগুলিকে ছোট ছোট পার্টে ভাগ করে নিয়ে প্রত্যেকটা পার্টকে আলাদা করে আয়ত্ত করার চেষ্টা করা হয়ে থাকে। আমরা যদি বিকে পাসির দেওয়া মাইক্রো টিচিংয়ের সংজ্ঞার দিকে তাকাই, বিকে পাসি মাইক্রো টিচিংকে যেভাবে দেখেছেন সেখানে উনি বলছেন, মাইক্রো টিচিং অ্যাজ এ ট্রেনিং টেকনিক which requires student teachers to teach a single concept using specified teaching skill to a smaller number of pupils in a short duration of time। অর্থাৎ আমরা যে প্রসঙ্গটা তুললাম স্কেল ডাউন, সেই স্কেল ডাউনের বিষয়টিকে বিকে পাসি আরও স্পেসিফিকভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন মাইক্রো টিচিং পদ্ধতিতে একটা অল্প সময়ের মধ্যে একটা অল্প নাম্বারস অফ স্টুডেন্টদেরকে নিয়ে যখন আমরা কোনো স্পেসিফিক টিচিং স্কিল আয়ত্ত করার চেষ্টা করি, সেই পদ্ধতিকে উনি বলছেন মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। তো এই যে অনুশিক্ষণ, এটি তাহলে এমনই একটা পদ্ধতি যেখানে শিক্ষকরা ক্লাসের একটি ছোট অংশ বা একটা বিশেষ কোনো দক্ষতা শেখানোর জন্যে চর্চা করে থাকেন এবং তারপরে সেই বিষয়টিকে তারা চর্চার পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকের দ্বারা অবজারভেশন করান বা সেটাকে এবং মূল্যায়নের মাধ্যমে সেই তাদের যে দক্ষতা এবং পরবর্তীতে তারা বিষয়টিকে অভিজ্ঞ শিক্ষক বা বিশেষজ্ঞ দ্বারা মূল্যায়ন করান। মূল্যায়ন বা ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের দক্ষতাকে উন্নত থেকে আরও উন্নততর করে তোলার চেষ্টা করা হয়। এবার এই যে মাইক্রো টিচিংয়ের কথা বলা হলো, এই মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের মূল নীতিগুলি কী তা আমরা আলোচনা করব। তো মাইক্রো টিচিংয়ের মূল নীতির মধ্যে প্রথমেই রয়েছে ওয়ান স্কিল অ্যাট এ টাইম, অর্থাৎ একবারে একটি দক্ষতা। আমরা আগেই বললাম মাইক্রো টিচিং একটা স্কেল ডাউন পদ্ধতি, যেখানে একবারে একটি মাত্র দক্ষতাকেই আইডেন্টিফাই করা হয় বা সিলেকশন করা হয় এবং সেই দক্ষতাকে আয়ত্ত করানোর জন্য সমগ্র মাইক্রো টিচিং প্রক্রিয়াটিকে পরিচালনা করা হয়। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে কোনো মাইক্রো টিচিং পদ্ধতির ক্ষেত্রে হয়তো বোর্ড রাইটিংটাকে একটা শিক্ষণ দক্ষতা হিসাবে চিহ্নিতকরণ করা হলো, তাহলে ওই যে মাইক্রো টিচিং প্রসিডিওর, সেই মাইক্রো টিচিং প্রসিডিওরে কিন্তু শিক্ষণ দক্ষতাকে নিয়ে চর্চা করা হবে এবং দেখা হবে যে শিক্ষার্থী কত সুন্দরভাবে বোর্ড রাইটিংয়ের যে দক্ষতা সেটাকে আয়ত্ত করতে পারছে। তো যেহেতু একবারে আমরা একটি শিক্ষণ দক্ষতা নিয়ে চর্চা করছি মাইক্রো টিচিংয়ের মধ্যে, তার জন্য এটাকে বলা হয় অন স্কিল অ্যাট এ টাইম বা একবারে একটি দক্ষতা। এবং মাইক্রো টিচিংকে বলা হয় স্মল স্কেল কন্টেন্টের নীতি মেনে চলে বা ক্ষুদ্র পরিসরের বিষয়বস্তুর নীতি মেনে চলে। অর্থাৎ মাইক্রো টিচিং পরিচালনা করার জন্য যে বিষয়বস্তুগুলিকে নির্বাচন করা হয় সেই বিষয়বস্তুগুলির পরিসরটা ক্ষুদ্র হয়ে থাকে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে মাইক্রো টিচিংয়ের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু খুব স্বল্প পরিসরের হয়ে থাকে। একটা ছোট্ট পোর্শন নিয়ে শিক্ষকেরা বা এখানে বলা ভালো যে শিক্ষকেরা একটা ছোট্ট বিষয় নিয়ে চর্চা করে থাকেন এবং সেই বিষয়টিকে তারা আয়ত্ত করার জন্য প্র্যাকটিস করেন। এই ছোট্ট বিষয় নিয়ে চর্চা করে থাকেন, এই জন্যই বলা হচ্ছে স্মল স্কেল কন্টেন্ট। অর্থাৎ যে বিষয়টি নিয়ে চর্চা করা হবে সেই বিষয়টি খুবই স্বল্প পরিসরের হয়ে থাকে। 3 নম্বর নীতি হলো প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অর্থাৎ মাইক্রো টিচিংয়ের একটা অন্যতম নীতি হলো চর্চার মাধ্যমে পূর্ণতা। অর্থাৎ আমরা যে স্কিলটাকে মাইক্রো টিচিংয়ের মাধ্যমে উন্নত করার চেষ্টা করছি সেই স্কিলটা যতক্ষণ না আমাদের সম্পূর্ণভাবে আয়ত্ত হচ্ছে ততক্ষণ চর্চা চালিয়ে যাওয়ার কথা বলা হয়। অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ বোর্ড রাইটিংয়ের কথা বলা হয়, তাহলে বোর্ড রাইটিংয়ের যে নিয়ম নীতিগুলো আছে বা বোর্ড রাইটিংয়ের যে প্রিন্সিপালগুলো আছে সেই প্রিন্সিপালগুলো যতক্ষণ না সঠিকভাবে অ্যাডপ্ট করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার চর্চা চালিয়ে যেতে হবে। তো এই জন্যই বলা হলো চর্চার মাধ্যমে পূর্ণতা বা প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এটা হলো মাইক্রো টিচিংয়ের অন্যতম একটা নীতি। এর পরবর্তীতে রয়েছে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ মাইক্রো টিচিং আমাদের বিভিন্ন শিক্ষণ দক্ষতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। মানে একজন শিক্ষক কত সুন্দরভাবে কোনো স্কিলকে আয়ত্ত করতে পারছে তার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। কেননা এখানে বুঝতে পারা যায় যে ওই শিক্ষকের নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা এক্সিকিউট করার জন্যে কী সমস্যা হচ্ছে বা সে কোন বিষয়গুলিতে তার দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়ে এখানে লক্ষ্য করা যায়। তো এই জন্য পরীক্ষা নিরীক্ষা মাইক্রো টিচিংয়ের একটা অন্যতম নীতি। এরপরে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ দিক মাইক্রো টিচিংয়ে, সেটা হলো ফিডব্যাক। অর্থাৎ প্রিন্সিপাল অফ ফিডব্যাক বা প্রতিক্রিয়া। মাইক্রো টিচিংয়ের মধ্যে প্রতিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ।
কেননা একজন শিক্ষক কোনো নির্দিষ্ট শিখন দক্ষতা মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আয়ত্ত করে থাকেন এবং এক্ষেত্রে তার দক্ষতাটি কত সুন্দরভাবে সে সম্পাদন করতে পারছে সেটা মূল্যায়ন করার জন্যে একজন শিক্ষাবিদ সেখানে উপস্থিত থাকেন। তো শিক্ষাবিদ এটা দেখার চেষ্টা করেন যে শিক্ষক কত যথাযথভাবে বিষয়বস্তুকে আয়ত্ত করতে পারছে। এখানে বিষয়বস্তু মানে কত যথাযথভাবে সে শিখন দক্ষতাকে সম্পাদন করতে পারছে। তো এই জন্যে ফিডব্যাক বা প্রতিক্রিয়া মাইক্রো টিচিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং শেষে রয়েছে স্বমূল্যায়ন বা সেলফ ইভ্যালুয়েশন। মাইক্রো টিচিংয়ের মধ্যে সেলফ ইভ্যালুয়েশন আরেকটি গুরুত্বপূর্ণ দিক, কেননা এখানে শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট দক্ষতা সম্পাদন করে থাকে এবং সেই দক্ষতাগুলি সম্পাদন করার পরবর্তীতে যখন প্রতিক্রিয়াগুলি পায়, এক্ষেত্রে মনে রাখতে হবে প্রতিক্রিয়া কিন্তু বিশেষজ্ঞ ছাড়াও তার যে বন্ধু দল বা শিক্ষার্থী দল, সেই শিক্ষার্থী দলের থেকেও কিন্তু প্রতিক্রিয়া গ্রহণ করেন। তো এই যে বিভিন্ন সোর্স থেকে প্রতিক্রিয়াগুলি পাওয়া যাচ্ছে, সেই প্রতিক্রিয়াগুলির ভিত্তিতে শিক্ষক নিজের দুর্বলতাগুলি সে বুঝতে পারেন। শুধু দুর্বলতা নয়, সেই প্রতিক্রিয়াগুলি থেকে শিক্ষক তার যে পজিটিভ দিক বা তার যে গুণগত দিক সে সম্বন্ধেও কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন। এই জন্যে স্বমূল্যায়ন যখন হবে তখন শিক্ষার্থী বুঝতে পারবেন যে তার কোন দিকে দুর্বলতা রয়েছে এবং নিজে থেকেই বুঝতে পারবেন যে তার কোন বিষয়ে ভালো দিক রয়েছে বা তার কোন বিষয়ে ভালো ক্ষমতা রয়েছে। তো এই হলো মাইক্রো টিচিংয়ের বা অনুশিক্ষণের কতগুলো নীতি। এবারে আমরা আলোচনা করব স্কিলস ইন মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের দক্ষতাসমূহ। আমরা পূর্বেই উল্লেখ করেছি যে মাইক্রো টিচিংয়ের মাধ্যমে শিক্ষকদের শিক্ষণ দক্ষতার উন্নতি করার চেষ্টা করা হয়। অর্থাৎ মাইক্রো টিচিং হলো এমন একটা পদ্ধতি যা বিভিন্ন রকমের শিক্ষণ দক্ষতাকে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে আয়ত্ত করতে সাহায্য করে থাকে। তো আমাদের জেনে নিতে হবে যে কত রকমের শিক্ষণ দক্ষতা হয়ে থাকে। আসলে শিক্ষণ দক্ষতা অসংখ্য হয়ে থাকে এবং একজন টিচার যখন কোনো নির্দিষ্ট ক্লাসরুমে ক্লাস সম্পাদন করেন বা শিক্ষণ সম্পাদন করেন, তখন তাকে অনেক টিচিং স্কিল সম্পাদন করতে হয়ে থাকে এবং সেই টিচিং স্কিলগুলির মধ্যে তিনি যত ভালোভাবে স্কিলগুলিকে সম্পাদন করবেন, তত সেই শিক্ষকের ক্লাসটি তিনি যত ভালোভাবে সেই টিচিং স্কিলগুলিকে সম্পাদন করবেন, তার ক্লাস বা তার শিক্ষণ তত কার্যকরী হয়ে উঠবে। এক্ষেত্রে আমরা মূল কয়েকটি টিচিং স্কিল নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথমে রয়েছে দ্য স্কিল অফ ইন্ট্রোডাকশন বা ভূমিকার দক্ষতা। যে কোনো ক্লাসের ক্ষেত্রেই সমগ্র ক্লাসটি শুরু করার পূর্বে শিক্ষার্থীদের সামনে ওই ক্লাস বা ওই বিষয়ের একটা ভূমিকা প্রদর্শন করতে হয় বা একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ প্রথমে আমাদের সম্পাদন করতে হয় বা একটা ইন্ট্রোডাকশান আমাদের প্রথমে দিতে হয়, যে ইন্ট্রোডাকশান শিক্ষার্থীদেরকে পূর্ব জ্ঞানের সাথে আগামী যে জ্ঞান সেই জ্ঞানকে সংযুক্তকরণে সাহায্য করে থাকে। তো এক্ষেত্রে সঠিক উপায়ে শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তুর ভূমিকায়ন করা একটা দক্ষতার বিষয়। তো এই দক্ষতাকে অর্জন করানো যেতে পারে মাইক্রো টিচিংয়ের মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ স্কিল হলো স্কিল অফ এক্সপ্লেনিং বা বর্ণনা করার দক্ষতা। আমরা জানি শিক্ষকের অন্যতম একটা কাজ হলো কঠিন এবং জটিল বিষয়কে শিক্ষার্থীদের সামনে সহজ সরলভাবে বর্ণনা করা। তো এই যে এই বর্ণনা করার জন্যে নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আমরা নিশ্চয়ই দেখেছি কোনো শিক্ষকের বর্ণনা করা কোনো তথ্য অন্য শিক্ষকের দ্বারা বর্ণনা করা তথ্য থেকে হয়তো একটু ডিফারেন্ট হয়ে থাকে, বা কোনো তথ্য হয়তো আমাদের কাছে এমনভাবে বর্ণনা করা হচ্ছে যেটা বুঝতে সুবিধা হয়, আবার কোনো তথ্যর বর্ণনা হয়তো অতটা পরিষ্কার হয় না, সেক্ষেত্রে আমরা সেই বর্ণনাটিকে ভালো করে বুঝতে পারি না। তো এই যে সঠিক উপায়ে বর্ণনা করতে পারা, এটা একটা টিচিংয়ের দক্ষতা। তো এই দক্ষতাকে মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আমরা উন্নত করতে পারি। এছাড়াও রয়েছে প্রশ্ন করার দক্ষতা বা দ্য স্কিল অফ কোয়েশ্চেনিং। এই যে স্কিল অফ কোয়েশ্চেনিংয়ের কথা বলা হচ্ছে, এটি শিক্ষণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ শিক্ষককে প্রতিনিয়ত বিভিন্ন রকমের কোয়েশ্চেনিংয়ের মাধ্যমে বুঝে নিতে হয় যে তার টিচিং স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা, বা তিনি যে বিষয়গুলি শিক্ষার্থীদেরকে শেখাতে চাইছেন সেটা শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা। বা যদি একদম প্রারম্ভিক পর্যায়ের কথা ভাবি, সেক্ষেত্রেও কিন্তু প্রশ্নকরণের একটা গুরুত্ব রয়েছে, কারণ এখানে শিক্ষক মহাশয় প্রশ্ন করে বুঝতে পারবেন যে তিনি যাদেরকে শিক্ষাদান করাতে চাইছেন তাদের মেন্টাল স্ট্যাটাস বা তাদের প্রিভিয়াস নলেজের লেভেলটা কতটুকু। তো এই সমস্ত বিষয়গুলি সম্বন্ধে জ্ঞান অর্জন করার জন্যে শিক্ষককে সঠিকভাবে প্রশ্নকরণ করতে হয়।
তো এই যে প্রশ্নকরণ, এটাও শিক্ষণের একটা গুরুত্বপূর্ণ দক্ষতা যা আমরা মাইক্রো টিচিংয়ের মাধ্যমে উন্নত করতে পারি। এরপরে রয়েছে স্কিল অফ ডেমনস্ট্রেশন বা প্রদর্শনের দক্ষতা। স্কিল অফ ডেমনস্ট্রেশন বলতে বোঝায় কোনো বিষয়কে শিক্ষার্থীদের সামনে সঠিকভাবে প্রদর্শন করা। আমরা নিশ্চয়ই দেখে থাকব শিক্ষক মহাশয়রা বিভিন্ন বিষয়বস্তু আমাদের সামনে উপস্থাপন করে থাকেন। বিশেষ করে আমরা যদি জিওগ্রাফির কোনো ক্লাসের কথা ভাবি, সেখানে আমরা দেখেছি যে শিক্ষক মহাশয় জিওগ্রাফির যে ক্যারেক্টার সেগুলিকে আমাদের সামনে সঠিকভাবে উপস্থাপনার জন্য তিনি বিভিন্ন রকমের মডেল আমাদেরকে প্রদর্শন করে থাকেন, যে মডেলগুলি আমাদের ওই বিষয় সম্বন্ধে আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে সাহায্য করে থাকে। তো কিভাবে এই প্রদর্শন করতে হয় বা এই প্রদর্শন করার যে সঠিক দক্ষতা, সেই দক্ষতা অর্জন করানোর ক্ষেত্রে মাইক্রো টিচিং একটা এফেক্টিভ পদ্ধতি। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দক্ষতা রয়েছে যেটাকে বলা হয় ব্যাখ্যা করার দক্ষতা বা স্কিল অফ ইলাস্ট্রেশন। আমরা একটু আগে দেখেছিলাম স্কিল অফ এক্সপ্লেইনিং বা বর্ণনা করার দক্ষতা। অনেক সময় এই দুটো স্কিলকে একরকম মনে হলেও এক্সপ্লেনেশনের সাথে এই ইলাস্ট্রেশনের একটু পার্থক্য রয়েছে। কারণ এক্সপ্লেনেশন মানে বোঝায় কোনো কিছুকে যেমন আছে সেটাকে সেইভাবে বর্ণনা করতে পারা, অর্থাৎ বিষয়বস্তু যে অবস্থাতে রয়েছে সেই রূপটাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরাই হলো বর্ণনাকরণ বা এক্সপ্লেনেশন। কিন্তু এখানে বলা হচ্ছে এক্সপ্লেনেশন ছাড়াও শিক্ষককে অনেক সময় ব্যাখ্যা করার প্রয়োজন হয়ে পড়ে। ব্যাখ্যা করার প্রয়োজন বা স্কিল অফ ইলাস্ট্রেশন। এক্ষেত্রে শিক্ষক বিষয়বস্তুকে, বিশেষ করে জটিল বিষয়বস্তুকে শিক্ষার্থীদের বোধগম্যতার স্তরে পৌঁছে দেওয়ার জন্যে নানান রকমের উপায় অবলম্বন করে ব্যাখ্যা করে থাকেন, যার ফলে শিক্ষার্থীরা অনেক জটিল এবং অনেক কঠিন বিষয়কে সহজেই বুঝে উঠতে সক্ষম হয়ে ওঠে। তো এই যে স্কিল অফ ইলাস্ট্রেশন, এই স্কিল অফ ইলাস্ট্রেশন মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আরও দক্ষ বা আরও সঠিক করে তোলা যেতে পারে। তো এই যে স্কিল অফ ইলাস্ট্রেশন, এক্ষেত্রে শিক্ষককে মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আরও নিপুণ এবং আরও দক্ষ করে তোলা যেতে পারে। শিক্ষণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দক্ষতা হলো দ্য স্কিল অফ রিইনফোর্সমেন্ট বা প্রবলক প্রদানের দক্ষতা। আমরা প্রবলক শব্দটি আচরণবাদীদের বিভিন্ন শিখন তত্ত্বের মধ্যে পেয়েছি। বিশেষ করে বিএফ স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং থিওরি রয়েছে, সেখানে স্কিনার দেখিয়েছেন কিভাবে সঠিক উপায়ে প্রবলক প্রদানের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজে থেকে শিখনের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তো এই যে শিখনের প্রতি শিক্ষার্থীরা প্রবলকের মাধ্যমে নিজে থেকেই আগ্রহী হয়ে উঠছে, এটা কিন্তু আমাদের শিক্ষণ কার্যটিকে আরও সক্রিয় করে তুলতে সাহায্য করে, আমাদের শিক্ষণ কার্যটিকে আরও স্মুথ বা আরও কার্যকরী করে তুলতে সাহায্য করে। কিন্তু এক্ষেত্রে প্রয়োজন সঠিক উপায়ে শিক্ষার্থীদের সামনে রিইনফোর্সমেন্ট বা প্রবলকের প্রদর্শন করা। তো কিভাবে এই প্রবলক প্রদর্শন করতে হয় বা এই প্রবলক প্রদর্শন করার নিয়মটাই বা কী আছে, সেই দক্ষতাগুলি কিন্তু আমরা মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আয়ত্ত করতে পারি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দক্ষতার কথা বলা যেতে পারে, তা হলো উদ্দীপনা বৈচিত্র্যের দক্ষতা বা দ্য স্কিল অফ স্টিমুলাস ভেরিয়েশন। আমরা জানি যখন শ্রেণীকক্ষে শিক্ষক পাঠদান করান, সেই সময়ে তার সামনে বিভিন্ন রকমের শিক্ষার্থী বসে থাকে। বিভিন্ন রকমের শিক্ষার্থী মানে হলো শিক্ষার্থীদের শিখনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আলাদা। শিক্ষার্থীর যে আগ্রহ, সেই আগ্রহগুলির মধ্যেও তারতম্য দেখা যায়, বা শিক্ষার্থীদের যে পূর্ব অভিজ্ঞতা বা নলেজ বেস, সেক্ষেত্রেও কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়াও আরও অনেক দিক রয়েছে যে দিকের ভিত্তিতে প্রত্যেকটা শিক্ষার্থী অপরের থেকে ডিফারেন্সিয়েটেড। তো এই রকম একটা ডাইভার্সিফাইড পরিবেশে শিক্ষককে যখন পাঠদান করাতে হবে, তখন কিন্তু একই রকমভাবে পাঠদান সম্পন্ন করলে সমগ্র শিক্ষার্থীকে আমরা সঠিক শিক্ষা দিতে পারবো না, বা সমগ্র শিক্ষার্থীদের জন্যে শিক্ষণ বিষয়বস্তুটাকে আমরা উপযোগী করে তুলতে পারবো না। এক্ষেত্রে দরকার উদ্দীপনার বৈচিত্র্যকরণ, অর্থাৎ স্টিমুলাসকে বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা দরকার হয়ে পড়ে। তো এই যে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন রকমভাবে বিষয়বস্তুকে উপস্থাপন করতে পারা, উদাহরণ হিসেবে বলা যেতে পারে কখনো বিষয়বস্তুকে আমরা ওরালি প্রেজেন্ট করছি, আবার কখনো সেই বিষয়বস্তুর কিছু পোর্শন চিত্রের মাধ্যমে দেখানোর প্রয়োজন রয়েছে, আবার হয়তো কোনো বিষয়বস্তুকে প্রদর্শনের প্রয়োজন হয়ে পড়ে। তো এই যে বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদের সামনে কিভাবে বিষয়বস্তুকে উপস্থাপন করা যেতে পারে, সেই দক্ষতাগুলিও কিন্তু আমরা মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আয়ত্ত করতে পারি। এছাড়াও রয়েছে দ্য স্কিল অফ বোর্ড রাইটিং, যেটা আগেও বলা হয়েছিল। একটা শ্রেণীকক্ষে বিষয়বস্তুকে শিক্ষার্থীদের আরও বোধগম্যতার স্তরে পৌঁছে দেওয়ার জন্যে শিক্ষককে যে নানান রকমের অ্যাক্টিভিটিস করতে হয়, তার মধ্যে অন্যতম একটা হলো বোর্ড রাইটিং। আমরা দেখি শিক্ষক মহাশয় যখন ক্লাসরুমে পড়ান, তখন তিনি এই বোর্ডের ব্যবহার করে থাকেন।
সেক্ষেত্রে চকবোর্ড ব্যবহার করা যেতে পারে, বা সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হোয়াইট বোর্ড, বা এখন প্রযুক্তিবিজ্ঞানের যুগে আমরা দেখি অনেক সময় স্মার্ট বোর্ড ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই যে বোর্ড আমরা ব্যবহার করছি যাতে শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয়টি আরও সহজ হয়ে ওঠে, তারা যাতে আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে, তো এর সঠিক উপায় কি হবে, অর্থাৎ কিভাবে আমরা বোর্ড রাইটিং করতে পারবো। আসলে বোর্ড রাইটিং মনে হয় যে খুব সহজ কাজ, বা শিক্ষক আমাদেরকে যখন ক্লাসরুমে পড়ান তখন দেখা যায় তিনি বিভিন্ন বিষয় বোর্ডে লিখে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এই বোর্ড রাইটিং কি এতটাই সোজা? মনে রাখতে হবে, বোর্ড রাইটিংয়ের ক্ষেত্রে যখন আমরা বোর্ড রাইটিং করছি তখন অনেকগুলো বিষয়ে খেয়াল রাখতে হয়। যেমন আমি একটা বোর্ডের কোন পোর্শনে লিখছি, আমি কি বোর্ডের একদম নিচে লিখছি, নাকি আমি বোর্ডের একদম উপরে লিখছি, নাকি আমি একদম বোর্ডের সাইডে লিখছি। যদি আমি এর মধ্যে কোনো একটা করি, অর্থাৎ একেবারে সাইড, একেবারে নিচে, বা একেবারে আপার পোর্শনে আমি যদি লিখি, তাহলে কিন্তু সেই রাইটিং শিক্ষার্থীদের দেখতে অসুবিধা হতে পারে। অর্থাৎ যদি আমি একেবারে উপরে লিখি তাহলে শিক্ষার্থীদের অনেকটা উপরের দিকে তাকিয়ে দেখতে হবে, বা যদি আমি একেবারে নিচে লিখি তাহলে হয়তো শিক্ষার্থীদের আবার কষ্ট করে বা অনেক নিচু হয়ে দেখতে হতে পারে, এবং সেক্ষেত্রে নানান রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। আবার বোর্ড রাইটিংয়ের ক্ষেত্রে আমরা বিষয়কে ঠিক কোন সাইজে লিখলে শিক্ষার্থীদের দেখতে সুবিধা হবে, অর্থাৎ সাইজ অফ দ্য লেটার বোর্ডে কী হবে। আমরা যখন বোর্ডে কোনো বিষয়বস্তুকে লিখব তখন যদি তা অতি ক্ষুদ্র হয়ে ওঠে, যেটা হয়তো পেছন থেকে দেখা যাবে না, বা সমস্ত শিক্ষার্থী হয়তো সেটাকে দেখতে পাবে না, তাহলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। বা যদি অনেক বড় করেও লিখি সেক্ষেত্রেও হয়তো সমস্যা হবে, আমরা বেশি কিছু বোর্ডে লিখতে পারবো না। তো এইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ঠিক কোন সাইজের লিখলে পরে বিষয়বস্তুটি সঠিক হবে। তো এই সাইজ নির্ধারণ করার সাথে সাথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা যখন বোর্ড রাইটিং করব তখন সমগ্র শিক্ষার্থী সেই রাইটিং দেখতে পাচ্ছে কিনা। এই ক্ষেত্রে শিক্ষক যদি বোর্ড রাইটিংয়ের সময় তার শরীর দিয়ে রাইটিংটাকে বা অক্ষরগুলিকে ঢেকে রাখেন, তাহলে কিন্তু শিক্ষার্থীরা অ্যাট দ্য টাইম অফ রাইটিং সেই অক্ষরগুলো দেখতে পাবেন না। এর জন্য শিক্ষককে লেখার পরে আবার সরে দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে দেখতে সাহায্য করতে হবে। তো ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ালে পরে শিক্ষকের বোর্ড রাইটিংয়ের পজিশান ঠিকঠাক হবে, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। তো এই যে বোর্ড রাইটিংয়ের ক্ষেত্রে এতগুলো বিষয়ের কথা উল্লেখ করলাম, এটা খুব সহজ কাজ নয়, এর জন্য সঠিক প্রশিক্ষণের প্রয়োজন আছে। তো মাইক্রো টিচিং হলো সেই রকমের প্রশিক্ষণ যা আমাদেরকে এইরকম বোর্ড রাইটিংয়ের মতন স্কিলগুলো সঠিকভাবে আয়ত্ত করতে সাহায্য করে থাকে। এছাড়াও আমাদের রয়েছে দ্য স্কিল অফ ক্লোজার বা সারসংক্ষেপের দক্ষতা। আমরা যখন কোনো বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব, শিক্ষক যখন কোনো বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন, সেক্ষেত্রে শিক্ষককে উপস্থাপনার শেষে দেখতে হবে যাতে করে শিক্ষার্থীরা মূল বিষয়গুলি মিস না করে যায়। অর্থাৎ একদম শেষে শিক্ষক মহাশয়কে সমগ্র বিষয়ের একটা সারসংক্ষেপ করতে হয়, এবং এখানে শিক্ষক বেসিক্যালি যে কাজটি করে থাকেন তা হলো তার আলোচনার মধ্যে যেগুলো মূল বিষয় বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, সেগুলিকে তিনি সামারাইজ করেন বা সেগুলিকে শিক্ষার্থীদের সামনে আরও একবার রাখেন, যাতে তারা তাদের একটা কগনিটিভ ম্যাপ বা একটা মেন্টাল স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারেন, এবং এর ফলে শিক্ষার্থীরা সেই বিষয় সম্বন্ধে আরও গভীর আন্ডারস্ট্যান্ডিং বা এই শিক্ষণটাকে তারা দীর্ঘদিন অবধি চালিয়ে নিয়ে যেতে পারে। তো এই যে সঠিকভাবে বিষয়বস্তুকে শেষ করা বা বিষয়বস্তুর একটা সারসংক্ষেপ শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, এটাও কিন্তু শিক্ষণের একটা গুরুত্বপূর্ণ দক্ষতা। তো আমরা কয়েকটি দক্ষতার কথা এখানে উল্লেখ করলাম, এছাড়াও আরও অনেক দক্ষতা রয়েছে যে দক্ষতাগুলি সঠিকভাবে সম্পাদন করা শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে, এবং এই দক্ষতাগুলিকে সঠিকভাবে সম্পাদন করার জন্যে যে পদ্ধতি বহুলভাবে প্রচলিত, যে পদ্ধতি বহুলভাবে ব্যবহৃত, তা হলো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ। এবারে আমরা দেখব এই অনুশিক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বা দ্য প্রসেস অর স্টেপস অফ মাইক্রো টিচিং। আসলে অনুশিক্ষণ প্রক্রিয়াটি একটা নির্দিষ্ট স্টেপ মেনটেন করে পরিচালিত হয়ে থাকে, যার কতগুলো উপাদান রয়েছে। আমরা যদি প্রথম উপাদানের কথা বলি, সেখানে রয়েছে প্ল্যান বা পাঠ পরিকল্পনা। অর্থাৎ মাইক্রো টিচিং করার জন্যে শিক্ষককে প্রথম যে কাজটা করতে হয় তা হলো সে কোন বিষয়ে কার্য সম্পাদন করতে চাইছেন, বা এক্ষেত্রে তাকে ভাবতে হবে যে সে কোন স্কিলটা প্রদর্শন করতে চাইছে বা সে কোন স্কিলটা আয়ত্ত করতে চাইছে। তো এই যে স্কিলের সিলেকশান বা স্কিল সম্বন্ধে তার যে পরিকল্পনা, সেটা মাইক্রো টিচিংয়ের প্রথম স্টেপ। যখন স্কিল সম্বন্ধে শিক্ষকের পরিকল্পনা হয়ে গেল, এবার সেই স্কিলগুলিকে এক্সিকিউট করার সময়, অর্থাৎ মাইক্রো টিচিংয়ের দ্বিতীয় ধাপ, সেটি হলো শিক্ষাদান বা টিচ। এর পূর্ব ধাপে
শিক্ষার্থী শিক্ষক যে স্কিলটাকে সিলেকশন করেছেন সেই স্কিলটাকে এবার সঠিকভাবে উপস্থাপন করার সময় এক্ষেত্রে তিনি যে পদ্ধতিগুলি রয়েছে ওই স্কিলটা পরিচালনা করার জন্যে সেই পদ্ধতিগুলিকে মেনটেন করে সেই স্কিলটাকে প্রদর্শন করবেন। এবং এরপরে রয়েছে পর্যবেক্ষণ বা প্রতিক্রিয়া, অর্থাৎ অবজার্ভ অর ফিডব্যাক। শিক্ষার্থী শিক্ষক পরিকল্পিত যে স্কিলটি প্রদর্শন করলেন সেই স্কিলটি সে কি সঠিকভাবে প্রদর্শন করতে পেরেছেন, তার কি কোনো সেখানে সমস্যা রয়েছে, বা তার স্কিল প্রদর্শনে কী কী সুবিধাই বা কী ভালো দিকগুলি রয়েছে, সেটার কিন্তু অবজারভেশন করা দরকার। এই অবজারভেশনের দায়িত্বে কে থাকবেন? এই অবজারভেশনের দায়িত্বে থাকেন শিক্ষার্থী শিক্ষকের বন্ধুদল বা কোনো বিশেষজ্ঞ। এক্ষেত্রে বিশেষজ্ঞ হিসাবে আমরা বলতে পারি কোনো বিশেষ শিক্ষাবিদ, যিনি সেই স্কিলগুলি কিভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হয় সেই বিষয়টি খুব ভালোভাবে জানেন। তো শিক্ষাবিদ এবং শিক্ষার্থী শিক্ষকের বন্ধু দল তাকে অবজার্ভ করে বলবে যে তার শিক্ষণের মধ্যে যে স্কিলটা পারফর্ম করেছে সেই স্কিলটা কোথায় সম্পাদনের ক্ষেত্রে ভুল ত্রুটি বা কোথায় তার ভালো দিকগুলি রয়েছে। তো এটা হচ্ছে পর্যবেক্ষণ বা প্রতিক্রিয়ার বিষয়। এবং এরপরে রয়েছে পুনরায় পরিকল্পনা বা রিপ্ল্যান। এই যে আমরা 3 নম্বরে বললাম অবজারভেশন বা ফিডব্যাক, তো এই ফিডব্যাকে যদি দেখা যায় সমস্যা রয়েছে বা কিছু কিছু বিষয় যদি আইডেন্টিফাইড হয় যে ওখানে কিছু খামতি রয়েছে, সেই আইডেন্টিফাইড ইস্যুগুলিকে ওভারকাম করার জন্যে শিক্ষার্থী শিক্ষককে আবার প্ল্যানিং করতে হবে যে কি করলে পরে ওই সমস্যাগুলিকে সে ওভারকাম করতে পারবে। এর জন্য পরবর্তী স্টেপের কথা বলা হলো রিপ্ল্যানিং বা পুনরায় পরিকল্পনা। তো পুনরায় পরিকল্পনা করা হবে যাতে করে ওই নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাটাকে সঠিকভাবে আয়ত্ত করা যায়। তো যেমন পুনরায় পরিকল্পনা করা হয়ে গেল, সেই পরিকল্পনা অনুযায়ী আবার শিক্ষার্থী শিক্ষককে সেই স্কিলটাকে প্রদর্শন করতে হয়। এই জন্য বলা হয় পুনরায় শিক্ষাদান বা রিটিচ। অর্থাৎ যে বিষয়গুলিকে আইডেন্টিফাই করা হয়েছিল এবং সেই আইডেন্টিফাইড বিষয়গুলিকে ওভারকাম করার জন্যে যে প্ল্যানিং করা হয়েছে সেগুলি এবার এক্সিকিউট করার সময় বা শিক্ষার্থী শিক্ষক আবার সেটাকে শ্রেণীকক্ষের সামনে প্রদর্শন করবে। এখানে শ্রেণীকক্ষ মানে মনে করতে হবে কিন্তু কোনো রিয়েলিস্টিক শ্রেণীকক্ষ নয়। এখানে শ্রেণীকক্ষ মানে হলো একটা আর্টিফিশিয়াল সিচুয়েশান, যেখানে ওই শিক্ষার্থীরই বন্ধু দল ছাত্রদের ভূমিকা পালন করছে এবং তাদেরকে অবজার্ভ করার জন্য একজন বিশেষজ্ঞ বা একজন শিক্ষাবিদ রয়েছেন। তো তাদের সামনে সে আবার পরিকল্পনা করে স্কিলটিকে প্রদর্শন করবেন এবং যখন স্কিলটিকে প্রদর্শন করা হয়ে যাবে তখন আবার একই রকমভাবে ওই বন্ধু দল বা শিক্ষাবিদ তাকে অবজার্ভ করে তাকে ফিডব্যাক দেবেন বা তার যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে সেই স্কিলটিকে প্রদর্শন করার জন্য সেগুলি তার সামনে তুলে ধরবেন। তো এইভাবে প্রথমে পরিকল্পনা, তারপরে সেই পরিকল্পনা অনুযায়ী শিক্ষাদান এবং শিক্ষাদানের পরে প্রতিক্রিয়া, এবং তাতে যদি আমরা পাই কোনো সমস্যা সেক্ষেত্রে আবার পরিকল্পনা এবং আবার শিক্ষাদান, একই রকমভাবে আবার প্রতিক্রিয়া গ্রহণ। এইভাবে অনুশিক্ষণ পদ্ধতিটি চলে, যার ফলে দেখা যায় যে একজন শিক্ষার্থী শিক্ষক শিক্ষাদানের জন্য যে কার্যকরী দক্ষতাগুলি দরকার সেগুলি আয়ত্ত করতে পারেন। এবারে আমরা দেখে নেব যে এই নির্দিষ্ট ধাপগুলির কি কাজ। তো যেমনটা প্রথমে উল্লেখ করা হলো, প্রথম ধাপ হলো প্ল্যানিং বা পাঠ পরিকল্পনা। মাইক্রোটিচিং প্রক্রিয়ায় শিক্ষার্থী শিক্ষকের যে নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাকে উন্নত করার চেষ্টা করা হবে সেই দক্ষতাকে নির্বাচন করা এই ধাপের মূল কাজ, এবং সেটা কিভাবে সম্পাদন করা হবে, সেটা সম্পাদন করার জন্য কি কি প্রয়োজনীয় বিষয়বস্তু দরকার তার সম্পূর্ণ নকশা এই প্রথম ফেজের মধ্যে করা হয়ে থাকে। এবার পরবর্তী ফেজ হলো শিক্ষাদান বা টিচ। প্রথম ফেজে যে প্ল্যানিংগুলো করা হয়েছিল সেই প্ল্যানিং অনুযায়ী পরবর্তী ধাপ বা শিক্ষাদান পর্যায়ে সম্পাদন করা হবে। প্রশিক্ষণার্থীরা তাদের প্রস্তুত করা পরিকল্পনা অনুযায়ী শ্রেণী গ্রহণ করবেন এবং এই সময়ে তাদের যারা বন্ধু দল এবং প্রশিক্ষক বা শিক্ষাবিদ তাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করবেন এবং দেখার চেষ্টা করবেন যে সে কত অ্যাকুরেটলি সেই শিক্ষণীয় দক্ষতাকে প্রদর্শন করতে পারছে। এরপরে রয়েছে পর্যবেক্ষণ বা প্রতিক্রিয়া, অর্থাৎ অবজার্ভ বা ফিডব্যাক। প্রশিক্ষক অনুশীলনরত শিক্ষকদেরকে সঠিকভাবে পর্যবেক্ষণ করবেন এবং সেই পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি তাদেরকে বলবেন যে ওই নির্দিষ্ট দক্ষতাকে সম্পাদন করার জন্যে তার কোন কোন পজিটিভ দিক এবং কোন কোন নেগেটিভ দিক রয়েছে। তো এই যে পজিটিভ এবং নেগেটিভ দিক, এই বিষয়গুলি শিক্ষার্থী শিক্ষকদের সামনে সঠিকভাবে তুলে ধরাই হচ্ছে অবজারভেশন বা ফিডব্যাকের মূল কাজ। এবং এই কাজটি মূলত প্রশিক্ষক
বা শিক্ষার্থীরই যে বন্ধু দল, যাকে বলা হয় থাকে পেয়ার গ্রুপ, শিক্ষার্থী শিক্ষক রয়েছেন, তারা এই কাজটি করে থাকেন। এর পরবর্তী পর্যায়ে রয়েছে রিপ্ল্যান বা পুনরায় পরিকল্পনা। তো শিক্ষার্থী শিক্ষকের দক্ষতা প্রদর্শনের ক্ষেত্রে যে ভুলভ্রান্তিগুলো লক্ষ্য করা গেছে বা প্রশিক্ষক যে ভুলভ্রান্তিগুলি তুলে ধরেছেন, সেই ভুলভ্রান্তিগুলিকে শুধরে নেওয়ার জন্যে এবার পরিকল্পনা করা হয়ে থাকে। অর্থাৎ আবার দেখা হয় যে কোন বিষয়গুলিকে পুনরায় পরিকল্পনা করে ওই নির্দিষ্ট শিখন দক্ষতাকে সঠিকভাবে আয়ত্ত করা যাবে। এই জন্য এটাকে বলা হয় রিপ্ল্যান বা পুনরায় পরিকল্পনা। এরপরে রয়েছে পুনরায় শিক্ষাদান বা রিটিচ। তো যেমনটা এর আগের ধাপে পরিকল্পনা করা হয়েছিল পুনরায়, সেই ধাপগুলি অনুযায়ী, তো যেমনটা পূর্বের ধাপে পুনরায় পরিকল্পনা করা হলো, সেই পুনঃপরিকল্পনা অনুযায়ী আবার শিক্ষার্থী শিক্ষকদেরকে পুনরায় শিক্ষাদান করতে হবে। এই জন্য বলা হয় রিটিচ বা পুনরায় শিক্ষাদান। এবং এই প্রক্রিয়াতে আগের যে সম্পাদন, সেই সম্পাদনের সমস্যাগুলিকে মাথায় রেখে সেগুলি যাতে আর না হয় বা সেগুলি যাতে কমানো যায়, তার উপর জোর দেওয়া হয়ে থাকে। এবং এর পরবর্তী স্টেপ হলো পুনরায় পর্যবেক্ষণ বা পুনরায় প্রতিক্রিয়া, অর্থাৎ রিঅবজার্ভ অর রিফিডব্যাক। যেহেতু শিক্ষার্থীরা পুনরায় পরিকল্পনা করে পুনরায় শিক্ষাদান করেছেন, আবারও প্রশিক্ষক বা তার পেয়ার গ্রুপস প্রশিক্ষক বা তার বন্ধু দল থেকে তাকে প্রতিক্রিয়া দেওয়া হবে যে সে এবার কতটা অ্যাকুরেটলি সেই দক্ষতাকে সম্পাদন করতে পেরেছে। তো এইভাবে 6টি পর্যায়ের মাধ্যমে সম্পূর্ণ মাইক্রো টিচিংটা চলতে থাকে এবং যতক্ষণ না শিক্ষার্থী শিক্ষক নির্দিষ্ট শিখন দক্ষতা আয়ত্ত করতে পারছে, ততক্ষণ এটা চলতে থাকে। এই জন্যে অনুশিক্ষণকে অনেকে একটা সাইক্লিক অর্ডারে উপস্থাপনা করে থাকেন, যাকে বলা হয় অনুশিক্ষণের চক্র। এবার আমরা দেখব যে অনুশিক্ষণের চক্রটা কী বা সাইকেল অফ মাইক্রো টিচিং। সমগ্র মাইক্রো টিচিং প্রক্রিয়াটি বা অনুশিক্ষণ প্রক্রিয়াটি একটি সাইক্লিক অর্ডারে চলে, যাকে বলা হয় মাইক্রো টিচিং সাইকেল বা অনুশিক্ষণের চক্র। তো এই চক্রের মধ্যে কি থাকে? প্রথমে রয়েছে পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ বিষয়বস্তুকে সঠিকভাবে আয়ত্ত করার জন্যে, দক্ষতাকে সঠিকভাবে আয়ত্ত করার জন্যে নির্দিষ্ট প্ল্যানিং বা পরিকল্পনা করা। এক্ষেত্রে যে দক্ষতা নিয়ে কাজ করার কথা বলা হচ্ছে, সেই দক্ষতা সম্পাদন করার জন্যে নিয়মনীতিগুলি কী আছে, সেই দক্ষতা সম্পাদন করার জন্যে কোন কোন বিষয়গুলি কিভাবে মাথায় রাখতে হয়, কোন কোন বিষয়গুলি কিভাবে সম্পাদন করতে হয়, তার একটি পরিকল্পনা করে নিতে হয়। তো এটা হলো পরিকল্পনা প্রণয়ন স্তর। এর পরবর্তীতে রয়েছে শিক্ষণ, অর্থাৎ যেমন পরিকল্পনা করা হলো সেই অনুযায়ী সেটিকে সম্পাদন করতে হয়। শিক্ষণের পরে রয়েছে প্রতিক্রিয়া প্রদান, অর্থাৎ যখন শিক্ষণ হয়ে গেল তখন শিক্ষার্থী শিক্ষকদেরকে প্রতিক্রিয়া প্রদান করা হয় এবং তারপরে চলে আসে পুনঃপরিকল্পনা, অর্থাৎ প্রতিক্রিয়া যে সমস্ত সমস্যাগুলি পাওয়া গেছে সেই সমস্যাগুলিকে ওভারকাম করার জন্যে পুনরায় পরিকল্পনা করা হয় এবং যেমনটা পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী সেই দক্ষতাটিকে পুনরায় শিক্ষণ করা হয়ে থাকে বা পুনরায় শিক্ষাদান করা হয়ে থাকে এবং তারপরে আবার সেই শিক্ষাদানের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া প্রদান করা হয়, যাকে বলা হয় পুনঃপ্রতিক্রিয়া প্রদান। তো এই যে মাইক্রো টিচিং সাইকেলের বিভিন্ন এলিমেন্টের কথা আমরা বললাম, এই এলিমেন্টগুলির সময়সীমাও আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে বলা হয় যে শিক্ষক শিক্ষণের জন্যে সময় পাবেন 6 মিনিট, অর্থাৎ পরিকল্পনা গ্রহণ করার পর শিক্ষক যখন সেই পরিকল্পনাকে সম্পাদন করতে চাইবেন শিক্ষণের মাধ্যমে, তখন তার জন্য সময় দেওয়া হবে 6 মিনিটস। এবং এরপরে চলে আসে প্রতিক্রিয়া প্রদান, অর্থাৎ প্রশিক্ষক বা শিক্ষার্থী শিক্ষকের বন্ধু দল থেকে প্রতিক্রিয়া দেওয়া হবে। তো এই প্রতিক্রিয়া প্রদানের জন্যও একই রকমভাবে 6 মিনিট সময়ের কথা বলা হয় এবং প্রতিক্রিয়ায় যে সমস্ত সমস্যাগুলি উল্লেখ করা হবে সেগুলোর সমাধানের জন্যে আবার পরিকল্পনা করতে বলা হয় বা পুনঃপরিকল্পনা করতে বলা হয়। এই পুনঃপরিকল্পনা সমগ্র মাইক্রো টিচিংয়ের মধ্যে সবথেকে বেশি সময় প্রদান করা হয়ে থাকে। এখানে 12 মিনিট সময়ের কথা বলা হয়, যে 12 মিনিট ধরে ক্রিটিক্যাল ওয়েতে ভাবতে হবে যে কেন এই সমস্যাগুলো হয়েছে এবং কীভাবেই বা এই সমস্যাগুলির সমাধান করা যেতে পারে। তো যখন পুনঃপরিকল্পনা হয়ে গেল, যার জন্য 12 মিনিট সময় দেওয়া রয়েছে, এরপরে আবার শিক্ষণ দিতে হবে, আবার শিক্ষাদান করতে হবে, যার জন্য রয়েছে একই রকমভাবে 6 মিনিট এবং পরবর্তীতে পুনঃপ্রতিক্রিয়া বা সেক্ষেত্রেও 6 মিনিট সময়ের কথা বলা হয়ে থাকে। তো এইভাবে সমগ্র মাইক্রো টিচিং সাইকেলটা চলে। যদি সমগ্র মাইক্রো টিচিং সাইকেলের আমরা সময়ের কথা বলি, তাহলে দেখব
যে সবথেকে বেশি সময় লাগে পুনঃপরিকল্পনা করার ক্ষেত্রে 12 মিনিট, এবং বাকি যে এলিমেন্টগুলো রয়েছে সেক্ষেত্রে 6 মিনিট করে সময় লাগে, এবং সবগুলোকে যোগ করলে আমরা টোটাল 36 মিনিটসের একটা সময়সীমা পেয়ে যাব, যার মাধ্যমে সমগ্র মাইক্রো টিচিং সাইকেলটি পরিচালিত হয়ে থাকে। মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটাকে বলা হয় মাইক্রো টিচিংয়ের ফেজেস বা অনুশিক্ষণের বিভিন্ন পর্যায়। আমরা পরিকল্পনা থেকে শুরু করে পুনঃপ্রতিক্রিয়া পর্যন্ত বিভিন্ন রকমের স্টেপের কথা জেনেছি। এই যে স্টেপগুলি আমরা জেনেছি, সমগ্র মাইক্রো টিচিং প্রক্রিয়াটির এই স্টেপগুলি যদি আমরা ক্যাটাগরাইজেশন করার চেষ্টা করি, তখন দেখা যাবে এই ক্ষেত্রে 3 রকমের পর্যায় বা ফেজ রয়েছে। 3 রকমের পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়কে বলা হয় জ্ঞান অর্জন পর্যায় বা নলেজ অ্যাকুইজিশন ফেজ। সেকেন্ড রয়েছে দক্ষতা অর্জন পর্যায় বা স্কিল অ্যাকুইজিশন ফেজ, এবং 3 নম্বরে রয়েছে স্থানান্তর পর্যায় বা ট্রান্সফারিং ফেজ। সমগ্র মাইক্রো টিচিং প্রক্রিয়াটি এই 3টি ফেজের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। এবার আমরা দেখব যে এই 3টি ফেজে আসলে কী ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে বা এই 3টি ফেজের মূল কাজ কী। মাইক্রো টিচিংয়ের প্রথম যে পর্যায়ের কথা বলা হয়েছে সেটা হলো নলেজ অ্যাকুইজিশন ফেজ বা জ্ঞান অর্জন পর্যায়। আসলে মাইক্রো টিচিংয়ের এটি হলো প্রথম পর্যায়। এই পর্যায়ে একজন সফল শিক্ষক হতে যে সমস্ত দক্ষতা বা যে সমস্ত বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান অর্জন করা দরকার তা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ একজন শিক্ষানবিশ বা একজন শিক্ষক শিক্ষকতা বৃত্তিতে প্রবেশ করার আগে শিক্ষকতার যে বৈশিষ্ট্য, শিক্ষকতায় যে সমস্ত দক্ষতা প্রয়োজন বা শিক্ষকতায় যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে সে সম্বন্ধে সঠিক জ্ঞান দান করার জন্যে এই ফেজটি রয়েছে। সেই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান দান করার তা হলো জ্ঞান অর্জন পর্যায়। এক্ষেত্রে শিক্ষানবিশদেরকে শিক্ষণ দক্ষতাগুলিকে ডেমোর মাধ্যমে প্রদর্শন করা হয় এবং বিভিন্ন দক্ষতার যে অর্থ এবং বিভিন্ন দক্ষতার জন্য প্রয়োজনীয় যে বিষয়বস্তু তার জ্ঞান দেওয়া হয়ে থাকে। এই পর্বে শিক্ষানবিশ শিক্ষকরা মাইক্রো টিচিংয়ের অর্থ এবং এটি শিক্ষকদের কাছে কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ মাইক্রো টিচিংয়ের যে প্রথম স্কেলের কথা আমরা বললাম, জ্ঞান অর্জন পর্যায় বা নলেজ অ্যাকুইজিশন ফেজ, এই ফেজে কিন্তু শিক্ষার্থীদেরকে মাইক্রো টিচিং সম্বন্ধে বা সমগ্র শিক্ষণ সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। মূলত এই ধারণা তাত্ত্বিকভাবে শিক্ষার্থীদেরকে দেওয়া হয়ে থাকে, যেগুলি পরবর্তী পর্যায়ে তাদের বিশেষভাবে কাজে দেয়। তো এর যে পরবর্তী পর্যায় রয়েছে তা হলো দক্ষতা অর্জন পর্যায় বা স্কিল অ্যাকুইজিশন ফেজ। আসলে মাইক্রো টিচিংয়ের যে মূল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলি এই ফেজের মধ্যেই সম্পাদিত হয়ে থাকে, যেটাকে আমরা বললাম দক্ষতা অর্জন পর্যায় বা স্কিল অ্যাকুইজিশন ফেজ। এই পর্বের মাধ্যমে শিক্ষানবিশরা শুরুতেই উপস্থাপিত মাইক্রো টিচিং মডেলের উপর ভিত্তি করে নির্দিষ্ট বিষয় বা পাঠ সম্বন্ধে এই পর্বের মধ্যে শিক্ষানবিশদের প্রোগ্রামের শুরুতে উপস্থাপিত মাইক্রো টিচিং মডেলের উপর ভিত্তি করে নির্দিষ্ট বিষয় বা পাঠ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এখানে আগে থেকেই যে বিষয়গুলির দরকার, অর্থাৎ এই বিষয়ে নির্দিষ্ট শিক্ষা দক্ষতাকে পরিচালনা করার জন্যে, অর্থাৎ এই পর্বে শিক্ষকদেরকে যে স্কিল বা দক্ষতা অর্জনের জন্যে পরিকল্পনা করা হয়েছে সেটি নির্বাহ করার কথা বলা হয়ে থাকে। এই পর্বের 2টি অত্যাবশ্যক বিষয় মাথায় রাখা দরকার। একটা হচ্ছে এনভায়রনমেন্ট এবং দ্বিতীয় হচ্ছে পরিবেশ বা ফিডব্যাক। এখানে পরিবেশ বলতে যে বিষয়গুলিকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সময়কাল বা ক্লাসের সময়কাল। এক্ষেত্রে পরিবেশের মধ্যে যে বিষয়টি মাথায় রাখতে হবে, এই পর্বে 2টি অত্যাবশ্যক বিষয় মাথায় রাখা দরকার। একটা হলো পরিবেশ এবং আরেকটি হলো প্রতিক্রিয়া। পরিবেশ বলতে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেটা হলো শিক্ষার্থী সংখ্যা কতজন, এবং এক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো শিক্ষার্থীদের বৈশিষ্ট্য এবং শিক্ষার্থীর সংখ্যা। এছাড়াও মাথায় রাখতে হবে পাঠের দৈর্ঘ্য এবং মাথায় রাখতে হবে যে পাঠের দৈর্ঘ্য এবং সুপারভাইজার এবং অর্জন হওয়া দক্ষতা। তো এই পর্বে 2টি অত্যাবশ্যক বিষয়ের কথা মাথায় রাখা দরকার। একটা হচ্ছে পরিবেশ এবং আরেকটি হলো প্রতিক্রিয়া। পরিবেশের মধ্যে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত তা হলো ক্লাসের সময়কাল, পাঠের দৈর্ঘ্য, শিক্ষার্থী, একজন সুপারভাইজার এবং অর্জন হওয়া দক্ষতা। অর্থাৎ
যাতে সঠিকভাবে স্কিলটি প্রদর্শন করা যায় এবং সঠিকভাবে সেটাকে মূল্যায়নও করা যায়, তার জন্য একটা নির্দিষ্ট পরিবেশ দরকার রয়েছে, যে পরিবেশে বিভিন্ন উপাদানগুলির কথা আমরা উল্লেখ করলাম, যার মধ্যে একজন থাকবেন শিক্ষার্থী শিক্ষক, যিনি ওই স্কিলটিকে সবার সামনে প্রদর্শন করবেন, এবং যাদের সামনে প্রদর্শন করবেন তাদেরকে উপস্থিত থাকতে হবে, অর্থাৎ সেই শিক্ষার্থী শিক্ষকেরই কিছু বন্ধু দল সেখানে উপস্থিত থাকবে, এবং সে কত সুন্দরভাবে বা কত কার্যকরীভাবে স্কিলটাকে প্রদর্শন করতে পারছেন তা পর্যবেক্ষণ করার জন্য থাকবেন একজন সুপারভাইজার বা একজন শিক্ষাবিদ। তো এই সমস্ত বিষয়গুলি পরিবেশের অন্তর্ভুক্ত, এবং এগুলিকে মাথায় রেখে একটা মাইক্রো টিচিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং এর পাশাপাশি রয়েছে প্রতিক্রিয়া, অর্থাৎ যে শিক্ষণ দক্ষতা শিক্ষার্থী শিক্ষক উপস্থাপনা করছেন, তিনি কতটা সঠিকভাবে সেটাকে উপস্থাপন করতে পারছেন তা বোঝানোর জন্যে তাকে সঠিক ফিডব্যাক বা প্রতিক্রিয়া প্রদান করা দরকার। তাই জন্যই বলা হয় যে এই পর্যায়ে সঠিক পরিবেশ এবং সঠিকভাবে প্রতিক্রিয়া প্রদান করা খুবই তাৎপর্যপূর্ণ। এরপরে মাইক্রো টিচিংয়ের যে 3 নম্বর পর্যায় রয়েছে সেটাকে বলা হয় স্থানান্তর পর্যায় বা ট্রান্সফার ফেজ। আসলে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে এটি হলো অন্তিম পর্যায় বা সর্বশেষ পর্ব, যেখানে প্রশিক্ষণার্থী একটি বাস্তব ক্লাসরুমে পড়ান। অর্থাৎ এর আগে অবধি আমরা দেখেছিলাম একটা আর্টিফিশিয়াল পরিবেশে শিক্ষার্থী শিক্ষক তার বন্ধুদের সামনেই বিষয়বস্তুকে উপস্থাপনা করে থাকেন, কিন্তু এই পর্যায়ে অর্থাৎ ট্রান্সফার ফেজে শিক্ষার্থী শিক্ষকরা তাদের যে স্কিলগুলি আয়ত্ত করেছেন সেই স্কিলগুলিকে এবারে রিয়েল ক্লাসরুম সিচুয়েশানে প্রদর্শন করার সুযোগ পায়। অর্থাৎ যেখানে কোনো রকমের কৃত্রিম পরিবেশ বা কোনো রকমের কৃত্রিম অবস্থার সুযোগ নেই, এটি একটি বাস্তব পরিস্থিতি, এবং এখানে উভয় শিক্ষার্থী এবং শিক্ষক শেখার ও বিকাশের সুযোগ পান। কেননা যখন বাস্তব শ্রেণীকক্ষে শিক্ষার্থী শিক্ষক গিয়ে পড়াবেন, তখন তাকে সিলেবাস ওরিয়েন্টেড বা নির্দিষ্ট শিক্ষণীয় বিষয়বস্তু যাতে শিক্ষার্থীদের বোধগম্যতার স্তরে গিয়ে পৌঁছায় তার ব্যবস্থা করতে হয়। ফলে এখানে আসল শিক্ষার্থীদের যেমন শিখন হয়, তার পাশাপাশি আসল শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া বা আসল শিক্ষার্থীদের যে বৈশিষ্ট্য সেই বিষয় সম্বন্ধেও কিন্তু প্রশিক্ষণার্থীদের সঠিক ধারণা বিকাশ হয়। তাহলে আমরা মাইক্রো টিচিংয়ের 3টি পর্যায়ের কথা আলোচনা করলাম, যেখানে প্রথমে ছিল নলেজ অ্যাকুইজিশন ফেজ, যেখানে মাইক্রো টিচিং সম্বন্ধে একটা তাত্ত্বিক ধারণা শিক্ষার্থী শিক্ষকদেরকে দেওয়া হয়ে থাকে। তারা জানতে পারেন যে মাইক্রো টিচিং কী এবং মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আসলে কি করতে চাওয়া হয় বা মাইক্রো টিচিংয়ের অন্তর্ভুক্ত স্কিলগুলি কী। এবং এর পরবর্তীতে আমরা দেখেছিলাম সেকেন্ড ফেজ বা স্কিল অ্যাকুইজিশন ফেজ, যেখানে মূলত যে স্কিলগুলি নির্বাচন করে শিক্ষার্থীদেরকে পারদর্শী করে তোলার কথা চিন্তা করা হয় সেই স্কিলটিকে প্রদর্শন করতে হয়, এবং একজন সুপারভাইজার থাকেন যিনি দেখেন যে কত অ্যাকুরেটলি শিক্ষার্থী শিক্ষক সেই স্কিলগুলি সম্পাদন করতে পারছেন। এবং পরিশেষে আমরা যে পর্যায়টি বা ফেজটি পেলাম সেটা হলো ট্রান্সফার ফেজ। এখানে দেখলাম যে একজন শিক্ষার্থী শিক্ষক যে শিক্ষণ দক্ষতাগুলি অর্জন করেছে সেগুলি বাস্তব ক্ষেত্রে কতটা সুন্দরভাবে সম্পাদন করতে পারছে, অর্থাৎ একটি বাস্তব পরিস্থিতিতে তার যে কর্মদক্ষতা সেটিকে যাচাই করা হয়ে থাকে। এটাকে বলা হলো ট্রান্সফার ফেজ। তো এই 3টি ফেজের মাধ্যমে মাইক্রো টিচিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এবারে আমরা অনুশিক্ষণের যে সুবিধাগত দিক বা অ্যাডভান্টেজেস অফ মাইক্রো টিচিং তা নিয়ে আলোচনা করব। মাইক্রো টিচিংয়ের যে সুবিধাগুলি রয়েছে তার মধ্যে প্রথমেই বলবো আত্মবিশ্বাস গড়ে তোলে বা বিল্ড কনফিডেন্স। অর্থাৎ মাইক্রো টিচিং শিক্ষার্থী শিক্ষকদের মধ্যে শিক্ষাদানের যে কনফিডেন্স সেই কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। কারণ মাইক্রো টিচিংয়ে আমরা দেখেছি যে একটি ছোট কনটেক্সটে শিক্ষার্থী শিক্ষকদেরকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর বারে বারে চর্চা করে দক্ষতা অর্জন করতে সাহায্য করা হয়। তো যখন তারা বারে বারে চর্চার মাধ্যমে কোনো দক্ষতা সঠিকভাবে অর্জন করে ফেলে, তখন রিয়েল ক্লাসরুমে গিয়ে তাদের কিন্তু আর সেই রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় না, বা তাদের রিয়েল ক্লাসরুমে গিয়ে কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যায়। তো এটা হলো একটা অন্যতম সুবিধা মাইক্রো টিচিংয়ের। এছাড়াও মাইক্রো টিচিংয়ে অনেক অনুশীলনের সুযোগ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ এ লট অফ প্র্যাকটিস
মাইক্রো টিচিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা যেহেতু একটি শিক্ষণ দক্ষতাকে নিয়ে প্র্যাকটিস করে থাকে এবং সেটা যতক্ষণ না সে সঠিকভাবে আয়ত্ত করতে পারছে, সে বারে বারে সেই স্কিলটাকে প্র্যাকটিস করতে পারেন বা বারে বারে সেই স্কিলটাকে সে সকলের সামনে বারে বারে সে সেই স্কিলটাকে চর্চা করতে পারেন যতক্ষণ না সে সম্পূর্ণভাবে সেটিকে আয়ত্ত করতে পারছে। তো এই যে বহুবার অনুশীলনের সুযোগ, তা কিন্তু মাইক্রো টিচিংয়ের মাধ্যমে সম্ভব, যাতে আমাদের যে দক্ষতাগুলি আমরা অর্জন করতে চাইছি সেটা আরও বেশি প্রিসিয়াস হয়ে ওঠে। এছাড়াও মাইক্রো টিচিংকে বলা হয় এটি একটি খরচ সাশ্রয়কারী পদ্ধতি বা বাজেট ফ্রেন্ডলি। অর্থাৎ মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আমরা শিক্ষকদের যে শিক্ষণ দক্ষতার বিকাশ ঘটাই, সেক্ষেত্রে খুব বেশি সাশ্রয় বা খুব বেশি খরচ হয় না। এখানে শুধুমাত্র একটা আর্টিফিশিয়ালভাবে ক্লাসরুম তৈরি করলেই সমগ্র পদ্ধতিটিকে পরিচালনা করা যায়। এই জন্যে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে শিক্ষকদের যে দক্ষতার বিকাশ তা করা খুবই পকেট ফ্রেন্ডলি হয়ে থাকে। এছাড়াও মাইক্রো টিচিংয়ের আরেকটা অন্যতম সুবিধা হচ্ছে মনোভাব উন্নত করা বা ইমপ্রুভস অ্যাটিটিউড। শিক্ষণের প্রতি যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটাকে উন্নত করার জন্য মাইক্রো টিচিং একটা অন্যতম হাতিয়ার, যেখানে শিক্ষকদের শিক্ষাদানের প্রতি সঠিক মনোভাব বিকশিত হতে সাহায্য করে। এছাড়াও মাইক্রো টিচিংয়ের আরেকটা অন্যতম সুবিধাগত দিক হলো অনেক শেখার সুযোগ, অর্থাৎ মোর লার্নিং। মাইক্রো টিচিংয়ে যেহেতু প্রতিনিয়ত পর্যবেক্ষণ এবং প্রতিক্রিয়া প্রদানের ব্যবস্থা রয়েছে, ফলে একটা দক্ষতা 100% অ্যাকুরেটলি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার জন্যে যে প্রয়োজনীয় লার্নিংগুলি দরকার হয় তা সবই মাইক্রো টিচিংয়ের মাধ্যমে পাওয়া যেতে পারে। এই জন্য বলা হয় মাইক্রো টিচিংয়ের মাধ্যমে কোনো শিক্ষণ দক্ষতা সম্বন্ধে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি আমরা অনেক বেশি ভালোভাবে জানতে পারি। এছাড়াও মাইক্রো টিচিং যোগাযোগ দক্ষতার বিকাশ করে বা বলতে পারি ডেভেলপস কমিউনিকেশন স্কিলস। শিক্ষকদের কমিউনিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ শ্রেণীকক্ষে তারা যে সমস্ত ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলি আইডেন্টিফাই করে নিয়ে যান, সেই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলিকে সঠিকভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা যোগাযোগ ব্যবস্থার দরকার হয়ে থাকে, যেখানে শিক্ষক সেন্ডারের ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থী রিসিভারের ভূমিকা পালন করেন। কখনো কখনো আবার এই পরিস্থিতির বিপরীতটাও লক্ষ্য করা যায়। তো এই যে যোগাযোগ, এই যোগাযোগের সঠিক দক্ষতা বিকাশ করার জন্যে মাইক্রো টিচিং কিন্তু বিশেষভাবেই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা সুবিধাগত দিক হলো পদ্ধতিগত পাঠ পরিকল্পনাতে উৎসাহিত করে মাইক্রো টিচিং। অর্থাৎ মাইক্রো টিচিংয়ের মাধ্যমে শিক্ষকেরা কিভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে একটা শ্রেণীকক্ষের জন্য পাঠ পরিকল্পনা করা যায় সেই বিষয়ে দক্ষতা অর্জন করে থাকে। এর ফলে তারা ভবিষ্যতের যে শিক্ষাদান, সেই শিক্ষাদানটিকে আরও সিস্টেমেটিক এবং আরও প্রিসাইসলি সম্পাদন করতে সক্ষম হয়ে ওঠে। এছাড়াও মাইক্রো টিচিংয়ের আরেকটা সুবিধা হলো ইনস্ট্যান্ট ফিডব্যাক বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। মাইক্রো টিচিং চলাকালীন যেহেতু একজন সুপারভাইজার বা একজন বিশেষজ্ঞের উপস্থিতি লক্ষ্য করা যায়, যিনি সমগ্র বিষয়টিকে পর্যবেক্ষণ করেন এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে তিনি তার বিশেষজ্ঞ মতামত প্রদান করে থাকেন। সেই জন্য মাইক্রো টিচিংয়ের মাধ্যমে শিক্ষকেরা তাদের যে সমস্ত ভুলভ্রান্তি, সেই ভুলভ্রান্তির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পেতে পারে। তো এটা একটা সুবিধা। যে ইনস্ট্যান্ট ফিডব্যাকের কথা আমরা বিভিন্ন লার্নিং থিওরিসেও উল্লেখ পেয়েছি, যেখানে বলা হয়েছে যে যদি শিক্ষার্থীদেরকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেওয়া হয় তাহলে তারা অনেক বেশি অপারেন্টলি বিষয়বস্তু শিখনের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তো মাইক্রো টিচিংয়ের মাধ্যমে এই ইনস্ট্যান্ট ফিডব্যাক দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ইট হেল্পস মাস্টার স্কিলস, অর্থাৎ দক্ষতা আয়ত্ত করতে সাহায্য করে। মাইক্রো টিচিংয়ে আমরা বলেছিলাম যে আমরা বলেছিলাম মাইক্রো টিচিং শিক্ষার্থীদেরকে একটি দক্ষতা নিয়ে বারে বারে অনুশীলনের সুযোগ দেয়, যতক্ষণ না ওই শিক্ষক সেই নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাকে সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারছে। তো শিক্ষণ দক্ষতাকে সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারার জন্য এই মাইক্রো টিচিংয়ের বিশেষ ভূমিকা রয়েছে, যার ফলে শিক্ষক বুঝতে পারেন যে কোনো স্কিলের স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত বা কোনো স্কিল বাস্তব শ্রেণীকক্ষে কিভাবে প্রদর্শন করা উচিত। তো এই হলো মাইক্রো টিচিংয়ের কতগুলো সুবিধা, যে সুবিধাগুলির কারণে মাইক্রো টিচিং বর্তমানকালে
শিক্ষকদের জন্য একটা অন্যতম তাৎপর্যপূর্ণ পদ্ধতি হিসাবে পরিচিতি লাভ পেয়েছে। তো মাইক্রো টিচিংয়ের সুবিধার পাশাপাশি মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের কিছু অসুবিধাও লক্ষ্য করা যায়, যে অসুবিধাগুলি নিয়ে আমরা এবারে আলোচনা করব। মাইক্রো টিচিংয়ের অসুবিধাগুলির মধ্যে প্রথম অসুবিধা হলো সৃজনশীলতার হ্রাস বা রিডিউসেস ক্রিয়েটিভিটি। আমরা লক্ষ্য করেছি যে মাইক্রো টিচিং যখন সম্পাদন করা হয় সেক্ষেত্রে একটা আর্টিফিশিয়াল বা একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে নেওয়া হয়, যেখানে যিনি শিক্ষাদান করাচ্ছেন তিনি সত্যিকারের শিক্ষক নন এবং যাদেরকে শিক্ষাদান করানো হচ্ছে তারাও সত্যিকারের শিক্ষার্থী নয়, এবং এক্ষেত্রে একজন অবজারভার থাকেন যিনি সমগ্র টিচিং লার্নিং বিষয়টি অবজারভেশন করেন এবং তার পরিপ্রেক্ষিতে ফিডব্যাক প্রদান করেন। তো এই যে একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান অনুযায়ী পূর্বপরিকল্পিতভাবে শিক্ষাদান প্রক্রিয়া, এক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষকের কাজ হলো যেভাবে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কার্যগুলিকে সম্পাদন করা। কিন্তু এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী শিক্ষক কোনো নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাকে নতুনভাবে প্রদর্শন করতে চায়, তার সুযোগ কিন্তু এখানে যথেষ্ট কম রয়েছে। এই জন্য বলা হয় মাইক্রো টিচিংয়ের মাধ্যমে কিন্তু ক্রিয়েটিভিটিগুলিকে আমরা সঠিকভাবে নার্চার করতে পারি না। আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিই এবং দেখতে চাই যে শিক্ষার্থী শিক্ষক সেই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পেরেছে কিনা। তো এই জন্য এটা হলো একটা মাইক্রো টিচিংয়ের অন্যতম সমস্যা বা অসুবিধা। এছাড়াও শিক্ষণের সীমাবদ্ধতা বা টিচিং ইজ লিমিটেড। এছাড়াও আরেকটা অসুবিধা হলো শিক্ষণের সীমাবদ্ধতা বা টিচিং ইজ লিমিটেড। আমরা সমগ্র টিচিং প্রক্রিয়াটিকে যদি ভালো করে ব্যাখ্যা করি, সেখানে দেখা যায় একটা পোর্শন থাকে যেখানে শিক্ষক সমগ্র বিষয়টিকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন এবং এই উপস্থাপনের পরবর্তীতে তিনি বিষয়বস্তুর অভ্যন্তরে প্রবেশ করেন এবং তারপরে তিনি মূল্যায়ন করার চেষ্টা করেন যে শিক্ষার্থীরা কতটা শিখতে পেরেছে। তো এক্ষেত্রে একটা ফেজ আরেকটি ফেজে সাহায্য করে। কিন্তু মাইক্রো টিচিংয়ের মাধ্যমে যেহেতু খুব অল্প সময় ধরে একটা স্কিল প্রদর্শন করা হয় বা একটা স্কিলকে চর্চা করা হয়, সেক্ষেত্রে শিক্ষণের একটি সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় বা শিক্ষার্থীরা ফ্রিলি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। অনুশিক্ষণের আরেকটি অসুবিধা হলো কম ছাত্র এবং কম আগ্রহ, অর্থাৎ লেসার স্টুডেন্টস মিন্স লেসার ইন্টারেস্ট। যেহেতু আমরা আগেই উল্লেখ করেছিলাম যে মাইক্রো টিচিং মানে অল্প সংখ্যক শিক্ষার্থী, অল্প সময় এবং নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা নিয়ে এখানে কাজ করা হয়। তো যেহেতু অল্প সংখ্যক ছাত্র থাকে এবং অল্প সময়ের মধ্যে এই বিষয়টিকে সম্পন্ন করা হয়, তার ফলে অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে মাইক্রো টিচিংয়ের জন্যে যথেষ্ট আগ্রহ থাকে না বা বিষয়টিকে অনেক সময় শিক্ষার্থী শিক্ষকেরা বেশি গুরুত্ব দিতে চায় না। তো এটা একটা অসুবিধা মাইক্রো টিচিংয়ের। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ অসুবিধা হলো সময়ের অপচয় বা ওয়েস্টস এ লট অফ টাইম। মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আমরা দেখেছি একটি শিক্ষণ বিষয়কে আমরা মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে দেখেছি অল্প সংখ্যক শিক্ষার্থীদের ওপর অল্প সময় ধরে একটি শিক্ষণ দক্ষতা নিয়ে কাজ করা হয়ে থাকে। তো এই যে একটি করে শিক্ষণ দক্ষতা নিয়ে কাজ করা, একটা নর্মাল ক্লাসরুমে শিক্ষক মহাশয়কে 40 মিনিট বা 1 ঘন্টার ক্লাসে অনেকগুলি শিক্ষণ দক্ষতার প্রদর্শন করতে হয়। কিন্তু মাইক্রো টিচিংয়ে আমরা একটা করে শিক্ষণ দক্ষতা নিয়ে এগিয়ে চলি যতক্ষণ না সেই শিক্ষণ দক্ষতা আমরা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারছি। ফলে কি হয়, সমগ্র শিক্ষণ দক্ষতাগুলি আয়ত্ত করার ক্ষেত্রে অনেকটা সময় চলে যায়। এই জন্য অনেকে মনে করেন যে মাইক্রো টিচিং একটা সময় অপচয়ের প্রক্রিয়া। এছাড়াও আরেকটা অসুবিধার দিক হলো এটি বাস্তবসম্মত নয় বা নট রিয়েলিস্টিক অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমরা যখন একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে মাইক্রো টিচিংটা দিচ্ছি বা শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তুকে রাখছি, সেক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলি আমরা লক্ষ্য করি বা যে ধরনের সমস্যাগুলিকে আমরা ওভারকাম করে মনে করি যে আমরা দক্ষতাটিকে সম্পূর্ণভাবে হয়তো আয়ত্ত করতে পেরেছি, রিয়াল ক্লাসরুমে কিন্তু তার বাইরেও কোনো সমস্যা থাকতে পারে। বা যখন শিক্ষার্থী শিক্ষক ট্রান্সফার ফেজে গিয়ে পৌঁছাবেন, অর্থাৎ বাস্তব শ্রেণীকক্ষে গিয়ে উপস্থিত হবেন, তখন সমস্ত রকমের সমস্যা হয়তো তার পরিকল্পনার মধ্যে থাকে না, বা তখন যে সমস্ত সমস্যাগুলি উপস্থিত হয় সেগুলি হয়তো তার আগে প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, বা সেই সমস্যাগুলি ওভারকাম করার জন্যে যে ধরনের দক্ষতা প্রয়োজন সেই সমস্ত দক্ষতা হয়তো তার পূর্ব পরিকল্পনার মধ্যে অনেক সময় থাকে না। এই জন্যে বলা হয়
যে মাইক্রো টিচিং বাস্তবসম্মত নয়, কারণ শিক্ষককে বিভিন্ন সিদ্ধান্ত ইনস্ট্যান্টলি নিতে হতে পারে। আমি ক্লাসরুমে গিয়ে যে বিষয়টি পড়াবো সেই পড়ানোর ক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেগুলি শুধুমাত্র প্রেডিক্ট করা যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না যে কটি সমস্যাই হবে বা এর বাইরে কোনো সমস্যা হবে না। এমন অসংখ্য সমস্যা থাকতেই পারে যে সমস্যাগুলি হয়তো কখনোই আগে চিন্তাভাবনার মধ্যে আনা হয়নি, করতে হয়। এই জন্য অনেকে বলে থাকেন যে মাইক্রো টিচিং বাস্তবসম্মত নয়। আমরা একটা ছোট্ট কনটেক্সটের উপর এক্সপেরিমেন্ট করে তার ফলাফল একটা বৃহৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইছি, ফলে অনেক রকমের সমস্যার সম্মুখীন এখানে হতে পারে, হয়তো হতে পারে। এর পরবর্তীতে যে বিষয়টির উপর হাইলাইট করা হয় তা হলো মাইক্রো টিচিং একটা টাইম কনজিউমিং বা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যেমনটা আলোচনা করলাম যে মাইক্রো টিচিংয়ে যেহেতু একটি শিক্ষণীয় বিষয়কে একবারে চর্চা করা হয়, তো এইভাবে বিভিন্ন শিক্ষণীয় বিষয় এবং তার পাশাপাশি ছোট ছোট করে বিষয়বস্তু যখন পরিচালনা করা হয় তখন দেখা যায় যে সেক্ষেত্রে অনেক সময় চলে যায় বা সমগ্র শিক্ষণ দক্ষতাগুলি শিক্ষার্থীদেরকে অর্জন করানোর জন্যে অনেকগুলো দিন, অনেকটা সময় আমাদেরকে ব্যয় করতে হয়। এই জন্য অনেকে বলে থাকেন যে শিক্ষণ দক্ষতাগুলি এইভাবে যদি আমরা অর্জন করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যেতে পারে। তো এই জন্যই বলেন যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং এর আরেকটা অসুবিধা হচ্ছে কিছু দক্ষতা ওভারল্যাপ করে যায়, ইনভলভস ওভারল্যাপিং অফ সার্টেন স্কিলস। অর্থাৎ মাইক্রো টিচিংয়ে যখন আমরা একটা শিক্ষণ দক্ষতা নিয়ে চর্চা করে থাকি এবং ততক্ষণ পর্যন্ত চর্চা করি যতক্ষণ না সেই শিক্ষণ দক্ষতা আমরা সম্পূর্ণভাবে অর্জন করতে পারছি না, তো সেক্ষেত্রে দেখা যায় একটা শিক্ষণ দক্ষতা চর্চা করার সাথে সাথে আরেকটি শিক্ষণ দক্ষতাও সেখানে চলে আসতে পারে। বা যেমন আমরা যখন কোনো ক্লাসরুমে আমরা প্রশ্নকরণ করছি, সেই প্রশ্নকরণের ক্ষেত্রে হয়তো ইন্ট্রোডিউসিং চলে আসতে পারে, বা আমরা যখন বোর্ড রাইটিং করছি সেই বোর্ড রাইটিংয়ের দক্ষতার সাথে সাথে হয়তো স্কিল অফ এক্সপ্লেনেশন চলে আসতে পারে। তো এইভাবে দুটো তিনটে স্কিলগুলিকে একসাথে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই বিষয়ে কিন্তু অনেক সময় মাইক্রো টিচিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি না, বা যেহেতু মাইক্রো টিচিংয়ে আমরা একবারে একটি দক্ষতাই করে অভ্যস্ত, সেজন্য যখন একসাথে দু তিনটে স্কিল প্রদর্শন করার সময় আসে তখন অনেক সময় সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়। তো এই হলো মাইক্রো টিচিংয়ের কতগুলি অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজেস। কিন্তু অসুবিধা থাকা সত্ত্বেও মাইক্রো টিচিংয়ের এবারে আমরা আলোচনা করব এই মাইক্রো টিচিংয়ের সাথে প্রথাগত যে শিক্ষণ, প্রথাগত শিক্ষণের সাথে অনুশিক্ষণের কি পার্থক্য। তো এই পার্থক্য আলোচনা করার জন্যে আমরা কতগুলো বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে দেখব যে প্রথাগত শিক্ষণ সেই বৈশিষ্ট্যগুলিকে কিভাবে হ্যান্ডেল করে, আবার সেই বৈশিষ্ট্যগুলোর পরিপ্রেক্ষিতে মাইক্রো টিচিংয়ের কী অবস্থান। তো প্রথমে আমরা দেখব সময়কাল, অর্থাৎ প্রথাগত শিক্ষণের সময়কাল কি। আমরা নর্মালি যে ট্র্যাডিশনাল ক্লাসরুমগুলিকে দেখি সেই ট্র্যাডিশনাল ক্লাসরুমগুলি 45 মিনিট থেকে 1 ঘন্টা বা কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে, কিন্তু সেক্ষেত্রে মাইক্রো টিচিংয়ের যে সময়কাল সেই সময়কাল কিন্তু 6 মিনিট। অর্থাৎ আমরা আগেই দেখেছিলাম মাইক্রো টিচিং সাইকেলে যেখানে টিচিংয়ের জন্যে বা পুনঃটিচিংয়ের জন্যে বা পুনরায় শিক্ষণের জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তা ছিল 6 মিনিট। এবং পরবর্তীতে যদি মাইক্রো টিচিং এবং প্রথাগত শিক্ষণের ফোকাসের কথা ভাবি বা মূল লক্ষ্যের কথা ভাবি, সেক্ষেত্রে প্রথাগত শিক্ষণের লক্ষ্য হলো বিস্তৃত বিষয়বস্তু নিয়ে শিক্ষার্থীদের বোধগম্যতা বাড়িয়ে তোলা, কিন্তু অনুশিক্ষণের ক্ষেত্রে যে মূল ফোকাস তা হলো নির্দিষ্ট শিক্ষণ লক্ষ্য বা শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা অর্জন করিয়ে দেওয়ার লক্ষ্য এখানে বিবেচনা করা হয়। মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের ক্ষেত্রে মূল ফোকাস হলো নির্দিষ্ট শিক্ষণ দক্ষতাকে আয়ত্ত করতে সাহায্য করা। অর্থাৎ যদি কোনো মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য হয় শিক্ষার্থীদেরকে ইলাস্ট্রেশনের স্কিলে পারদর্শী করে তোলা হবে বা ব্যাখ্যাকরণের স্কিলে পারদর্শী করে তোলা হবে, সেক্ষেত্রে ব্যাখ্যাকরণকে যতক্ষণ না আয়ত্ত করতে পারছি ততক্ষণ মাইক্রো টিচিংয়ের লক্ষ্য অর্জিত হলো না। তো এই জন্য বলা হয় মাইক্রো টিচিংয়ের ফোকাস হলো নির্দিষ্ট লক্ষ্যকে অর্জন করতে পারা। আমরা যদি শিক্ষার্থী সংখ্যার পরিপ্রেক্ষিতে দেখি সেক্ষেত্রে আমরা দেখব প্রথাগত শিক্ষণের যে শিক্ষার্থী সংখ্যা তা মাইক্রো টিচিংয়ের তুলনায় অনেকটাই বেশি। অর্থাৎ এখানে একটি ক্লাসে যে সমস্ত শিক্ষার্থী থাকে সেই সমস্ত শিক্ষার্থী মিলে ক্লাসের সাইজ নির্ধারণ করা হয়ে থাকে। বিশেষ করে যদি আমাদের
ভারতের শিক্ষা ব্যবস্থার কথা ভাবি, সেক্ষেত্রে নর্মালি একটা ক্লাসে 40 জন বা তার বেশিও অনেক সময় শিক্ষার্থীর সংখ্যা হয়ে থাকে। তো এটা হলো প্রথাগত বা ট্র্যাডিশনাল শিক্ষণের শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু অনুশিক্ষণের ক্ষেত্রে সংখ্যাটা সেই রকম নয়। এখানে আমরা দেখেছিলাম একটা ছোট গোষ্ঠী বা অল্প শিক্ষার্থীদেরকে নিয়ে অনুশিক্ষণ প্রক্রিয়াটি পরিচালনা করা হয়। অর্থাৎ এখানে শিক্ষার্থী শিক্ষক যে বিষয়টি প্রদর্শন করবেন, সেক্ষেত্রে তার সামনে খুব অল্প সংখ্যক কিছু শিক্ষার্থী বা ছোট একটি শিক্ষার্থী দল বসে থাকবে। অনেক সময় দেখা যায় এই শিক্ষার্থী দলের ভূমিকায় থাকে তারই যারা বন্ধু দল বা তারই যারা পেয়ার গ্রুপ মেম্বার্স, তারা শিক্ষার্থীর ভূমিকা পালন করে থাকেন। এবার আমরা দেখব যে প্রথাগত শিক্ষণে শিক্ষকের ভূমিকা কেমন এবং অনুশিক্ষণের ক্ষেত্রেই বা শিক্ষকের ভূমিকা কেমন। তো প্রথাগত শিক্ষণে যিনি শিক্ষকের দায়িত্বে থাকেন, তার মূল কাজ হলো শিক্ষার্থীদেরকে জ্ঞান প্রদান করা, অর্থাৎ বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে এমনভাবে উপস্থাপন করা যাতে সেই শিক্ষণীয় বিষয়বস্তুকে তারা অর্জন করতে পারে বা তাদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারে। কিন্তু অনুশিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের যে ভূমিকা সেটা আলাদা। অনুশিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সুবিধাকারী এবং প্রত্যুত্তরদানকারী। অনুশিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকাটা একটু আলাদা। এখানে শিক্ষক বলতে দু রকমের শিক্ষক থাকেন। একজন হলেন শিক্ষার্থী শিক্ষক, অর্থাৎ যিনি নির্দিষ্ট বা পরিকল্পিত শিখন দক্ষতাকে সম্পাদন করবেন, এবং আরেকজন থাকেন ওই শিক্ষার্থী শিক্ষকের সুপারভাইজার বা যাকে শিক্ষাবিদ বলা হয়ে থাকেন। অনুশিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সুবিধাকারী এবং প্রত্যুত্তর দাতা, অর্থাৎ এখানে শিক্ষার্থী বা বলা ভালো এখানে বিষয় বিশেষজ্ঞ বা বলা ভালো এখানে বিশেষজ্ঞের কাজ হলো, এখানে যিনি শিক্ষক থাকেন তিনি হলেন একজন বিশেষজ্ঞ বা সুপারভাইজার, যিনি শিক্ষার্থী শিক্ষণের শিক্ষাদানের প্রক্রিয়াটিকে সঠিকভাবে পর্যবেক্ষণ করেন এবং সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি তাদেরকে প্রতিক্রিয়া প্রদান করে থাকেন। এই জন্যেই বলা হয় যে অনুশিক্ষণের যে শিক্ষক, তার ভূমিকা হলো শিক্ষার্থী শিক্ষকের কার্য সম্পাদনকে সাহায্য করা এবং প্রয়োজনীয় প্রত্যুত্তর বা ফিডব্যাক প্রদান করা। আমরা যদি প্রথাগত শিক্ষণের শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা ভাবি, সেক্ষেত্রে দেখব প্রথাগত শিক্ষণে শিক্ষার্থীরা অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকা পালন করে থাকেন এবং কখনো কখনো তারা সক্রিয় হয়ে ওঠে। কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থী বা শিক্ষার্থী শিক্ষকের যে ভূমিকা তা কিন্তু অত্যন্ত সক্রিয়, কারণ এখানে শিক্ষার্থী শিক্ষককেই সমগ্র শিক্ষণ দক্ষতাকে প্রদর্শন করতে হয় এবং শিক্ষক তা অবজারভেশন করেন এবং সেই অনুযায়ী তাদেরকে ফিডব্যাক বা প্রতিক্রিয়া প্রদান করে থাকেন। এই জন্যে অনুশিক্ষণে যারা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের সক্রিয়তা অনেক বেশি, কিন্তু প্রথাগত শিক্ষণে শিক্ষার্থীদের সক্রিয়তা অতটা বেশি নয়। এর পরবর্তীতে আমরা দেখব এই যে দু ধরনের শিক্ষণ পদ্ধতি, তার মূল্যায়ন প্রক্রিয়াটি কেমন। এক্ষেত্রে যদি প্রথাগত শিক্ষণ পদ্ধতির কথা ভাবি, সেক্ষেত্রে যে মূল্যায়ন পদ্ধতিগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো পরীক্ষা, প্রকল্প এবং আনুষ্ঠানিক মূল্যায়ন। কিন্তু অনুশিক্ষণের ক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি হিসাবে রয়েছে পর্যবেক্ষণ, প্রত্যুত্তি এবং স্বমূল্যায়ন। অর্থাৎ এখানে সুপারভাইজার বিষয়টিকে পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের কি ভুলভ্রান্তি বা শিক্ষার্থীদের কি সমস্যা সেগুলিকে তিনি প্রতিক্রিয়ার মাধ্যমে জানিয়ে দেন। আবার এখানে শিক্ষার্থীরা নিজেরাও নিজেদের মূল্যায়ন করতে পারেন। তারা বুঝতে পারবেন যে তারা কতটা পরিকল্পনা অনুযায়ী শিক্ষণীয় দক্ষতাগুলিকে সম্পাদন করতে পেরেছে। তো এইভাবে আত্মমূল্যায়ন এবং পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত প্রত্যুত্তরের ভিত্তিতে মূল্যায়ন প্রক্রিয়া সম্পাদন হয়ে থাকে। প্রথাগত শিক্ষণের সুবিধা হলো এখানে বিস্তৃত জ্ঞান এবং দক্ষতার গঠন করা যায়, কিন্তু অনুশিক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট দক্ষতার উন্নয়ন এবং শিক্ষণ কৌশলের অনুশীলন করা হয়ে থাকে। শেষে আমরা যদি এই দু প্রকার শিক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতার ভিত্তিতে তুলনা করি, তাহলে দেখব প্রথাগত শিক্ষণের সীমাবদ্ধতা বলতে বলা যেতে পারে যে এটি অনেকটাই সময় সাপেক্ষ এবং শিক্ষার্থীর এখানে অংশগ্রহণ একটা চ্যালেঞ্জের বিষয়, বা শিক্ষার্থীরা এখানে খুব বেশি অংশগ্রহণের সুযোগ পায় না। কিন্তু অনুশিক্ষণের ক্ষেত্রে সীমাবদ্ধতাগুলি একটু আলাদা। এখানে অন্যতম সীমাবদ্ধতা হলো এর যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু খুবই সীমিত, কারণ এখানে খুব অল্প সংখ্যক বিষয়ের উপর পাঠদান করানো হয়ে থাকে বা খুব নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা নিয়ে এখানে কাজ করা হয়ে থাকে। এবং অনুশিক্ষণের আরেকটা অসুবিধার দিক হলো এর যে পরিবেশ, সেই পরিবেশটা অনেকটাই আর্টিফিশিয়াল বা কৃত্রিম, এবং এই আর্টিফিশিয়াল পরিবেশে
শিক্ষার্থী শিক্ষকেরা যেভাবে শিক্ষণীয় দক্ষতাগুলিকে সম্পাদন করে, সেগুলি যখন তারা বাস্তব পরিবেশে গিয়ে উপস্থিত হয়, সেখানে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়। ফলে আমরা প্রথাগত শিক্ষণ এবং অনুশিক্ষণের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করলাম এবং আমরা দেখলাম যে এই দুটি শিক্ষণের মধ্যে যথেষ্ট পরিমাণে পার্থক্যগত দিক রয়েছে। আসলে দুটি শিক্ষণ পদ্ধতির উদ্দেশ্যই আলাদা, যে কারণে একটিকে আরেকটির থেকে ডিফারেন্সিয়েট করে তুলেছে। তাহলে আজকে আমাদের আলোচনা ছিল অনুশিক্ষণ বা মাইক্রোটিচিং কী সেটা বোঝা। আসলে মাইক্রোটিচিংয়ের সঠিক অর্থ বোঝাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা অনভিজ্ঞ শিক্ষকদের জন্য অনুশিক্ষণ প্রোগ্রাম শিক্ষকতার জগতে প্রবেশের একটি আদর্শ উপায়। কেননা এখানে মনে রাখতে হবে, আমরা শিক্ষকতায় প্রবেশের জন্য যে ধরনের শিক্ষণ দক্ষতাগুলি দরকার, সেগুলি যদি আগে থেকেই মাইক্রোটিচিংয়ের মতন আর্টিফিশিয়াল কন্ডিশনে আয়ত্ত করে না নিয়ে যাই, তাহলে রিয়েলিস্টিক সিচুয়েশনে গিয়ে আমাদের অনেক রকমের সমস্যায় পড়তে হতে পারে। সেজন্যই মাইক্রোটিচিং হলো এমন একটা পদ্ধতি যা সঠিকভাবে শিক্ষকতায় প্রবেশের জন্য যে ধরনের ক্যাপাসিটিস, যে ধরনের কম্পিটেন্সিস বা যে ধরনের স্কিলগুলো আয়ত্ত করা দরকার, সেগুলিকে আমাদের আয়ত্ত করতে সাহায্য করে থাকে। এবং এটাই কারণ যার ফলে মাইক্রোটিচিং আজ সারা বিশ্বে ভীষণভাবে জনপ্রিয় এবং ভীষণভাবে একটি কার্যকরী উপায় হিসাবে পরিচিতি লাভ করেছে। এক ভারত শ্রেষ্ঠ ভারতের এই প্রকল্পের একটি অংশ হতে পেরে আমি আন্তরিকভাবে গর্বিত এবং এর জন্যে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গান্ধীনগরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে এই প্রজেক্টের একটি অংশ হতে সুযোগ করে দেওয়ার জন্য।